আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, আজকে ক্লাসটা মূলত তাদের জন্যই। এবং তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা রসায়নের 1 নম্বর যে অ্যাসাইনমেন্টটি আছে, সেই অ্যাসাইনমেন্টটি কিভাবে আমরা অ্যাসাইনমেন্টের ক্লাসটাকে সমাধান করতে পারি সে সংক্রান্ত আজকে একটা ক্লাস আমরা করছি। আশা করি সবাই আদ্যপান্ত ক্লাসটি করবে, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটি সমাধান করতে যথেষ্ট সুবিধা হবে এবং এই ক্লাসটা তোমাদেরকে সহায়ক হবে। এটা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করার মাধ্যমে এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কিভাবে আমরা এটাকে সমাধান করতে পারি সেই নিয়ে আমরা একটু আলোচনা করবো। এখানে আমরা যারা এবার 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী আছি, তারা আমরা সবাই জানি যে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ সায়েন্সের যারা আছে। এদের মধ্যে আমাদের আবশ্যিক যেহেতু ফিজিক্স এবং কেমিস্ট্রি, তো আমি সেই কেমিস্ট্রির 1 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদেরকে আলোচনা করছি। 1 নম্বর অ্যাসাইনমেন্টের আমরা যদি তোমাদেরকে রুবিক্সটা দেখাই, পরে আমি দেখাবো। সেখানে অ্যাসাইনমেন্টের নাম্বার আছে, অধ্যায়ের নাম আছে এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি সেটাও দেওয়া আছে। তোমরা সবাই অবশ্যই ইতিমধ্যে দেখেছো যে তোমাদের একটি কভার পেজ দেওয়া হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে, এবং সেই কভার পেজে তোমাদেরকে এই তথ্যগুলোকে পূরণ করতে হবে। বিশেষ করে তোমাদের অ্যাসাইনমেন্টের নাম্বার দিতে হবে, অধ্যায়ের নাম, গুণগত রসায়ন এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনামটি কি রকম হতে পারে সেটা আমি একটা এখানে নমুনা তোমাদেরকে দেখিয়েছি। এইভাবে তোমরা যদি তোমাদের কভার পেজ গুলোতে নামগুলো দাও এবং অন্যান্য যে আনুষঙ্গিক ইনফরমেশন যেগুলো আছে, বিশেষ করে আমরা তোমাদের নিজেদের নাম, তোমাদের রোল, রেজিস্ট্রেশন নাম্বার, এই বিষয়গুলোকে তোমরা সহজে পূরণ করতে পারো। এটা হচ্ছে 21 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রসায়ন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের নম্বর দেওয়া আছে 1 নম্বর, দ্বিতীয় অধ্যায়ের কততম অধ্যায় সেটা দেওয়া আছে এবং অধ্যায়ের নামটাও দেওয়া আছে গুণগত রসায়ন। এবং এই যে লেখা আছে দেখো অ্যাসাইনমেন্ট, মূলত এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, যেটা আমরা বলেছি পরমাণুর মডেল এবং ইলেকট্রন বিন্যাস। এবং এখান থেকে শিক্ষণফল বা বিষয়বস্তুগুলো কি কি সেটাও এখানে উল্লেখ করা আছে। যেমন প্রথমে বলা আছে পরমাণু রাদারফোর্ডের এবং বোরের মডেলের তুলনা করতে পারবে, এবং এখান থেকে তুমি নির্দেশনাটা কি পাবে যে পরমাণু মডেলকে তুমি বর্ণনা করতে পারছো। এরপরে যেটা শিক্ষণফল আছে, আমাদের কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর, ইলেকট্রন ধারণ ক্ষমতা, এগুলো ব্যাখ্যা করতে পারবো। বিশেষ করে আমরা কোয়ান্টাম সংখ্যাকে বর্ণনা করতে পারবো। এছাড়াও আছে কোয়ান্টাম উপস্তরে শক্তিক্রম এবং আকৃতি আমরা বর্ণনা করতে পারবো। কোয়ান্টাম উপস্তর মানে বিভিন্ন অরবিটালের কথা বলা আছে এখানে, সেগুলোই বলছে কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণু বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা ব্যাখ্যা করতে পারবো। এছাড়াও আফবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, এগুলোকে প্রয়োগ করে আমরা ইলেকট্রন বিন্যাসও করতে পারবো। যেমন এখানে তোমাদের নির্দেশনায় দেওয়া আছে পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা করতে পারবো। মুখ্য আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে নির্দেশক। রুবিক্স এর ভেতরে আমাদের দেখো নির্দেশক নামে একটা তথ্য আছে। এই নির্দেশকের আমরা এখানে যে শিক্ষণফল নির্দেশনা যেটা পেলাম সেই আঙ্গিকে আমরা সমাধান করব। কি সমাধান করব? ক নাম্বার হচ্ছে বোরের পরমাণু মডেলটি সীমাবদ্ধতা সহ আমরা সমাধান করব। এরপর আমরা কি সমাধান করতে পারবো? খ নাম্বার এন এল এম ও এস, কোয়ান্টাম সংখ্যা সমেত বর্ণনা এবং তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো। আমরা সবাই জানি এন এল এম ও এস টা হচ্ছে প্রধান সহকারী চৌম্বক এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা মূলত। এছাড়াও শক্তি স্তরের মান যদি 3 হয়, তাহলে এই শক্তি স্তরের মোট অরবিটালের সংখ্যা কত, এখানে কতটি ইলেকট্রন থাকবে, এটা আমরা ছকের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো। এছাড়া আমরা যে জিনিসটা এখানে ব্যাখ্যা করতে পারবো সেটা হচ্ছে আফবাউ নীতি এবং হুন্ডের নীতি। এবং এই নীতিগুলো ব্যাখ্যার সাথে সাথে আমরা কিছু এক্সাম্পল দিব, যে এক্সাম্পল হিসেবে পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসকে আমরা এখানে উল্লেখ করব। বিশেষ করে পটাশিয়ামের আমরা সবাই জানি 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায়, এটা মূলত আফবাউ নীতি থেকে ব্যাখ্যা করা যায়। এবং ক্রোমিয়ামের D3d4 না হয়ে 3d কেন 5 হচ্ছে, এটা হুন্ডের নীতি দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং এই আনুষঙ্গিকতায় আমরা এখন তাহলে আমাদের এই ক খ গ ঘ গুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটারই তোমাদেরকে আমি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখো বোরের পরমাণু মডেল। আমরা বোরের পরমাণু মডেলে জানি যে এর আগে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেল দিয়েছিলেন। সেই রাদারফোর্ডের পরমাণু মডেলে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল,
এবং এই সীমাবদ্ধতাগুলোকে দূর করার জন্য বিজ্ঞানী নিলস বোর 1913 সালে একটা পরমাণু মডেল উপস্থাপন করেন, যেই পরমাণু মডেলটা আমরা 3টা ভাগে বিভক্ত করে এটাকে ব্যাখ্যা করতে পারি। যেমন শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবের মাধ্যমে, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবের মাধ্যমে এবং শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাবের মাধ্যমে। প্রথমে আসি শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। আমরা জানি যে পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে সর্বদা আবর্তন করে। তোমরা যদি পাশের চিত্রটা লক্ষ্য করো তাহলে দেখবে যে মাঝখানে আমরা পজিটিভ যেটা অংশটা দেখিয়েছি এটা নিউক্লিয়াস, তার চতুর্দিকে বিভিন্ন শক্তি স্তরগুলো বৃত্তাকারে আছে। মূলত বৃত্তাকারে শক্তি স্তরগুলোকে আমরা পরমাণু প্রধান শক্তি স্তর বলে থাকি। পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে সর্বদা পরিভ্রমণ করবে, আর এই অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে আমরা বলে থাকি শক্তি স্তর। যে শক্তি স্তরগুলো যত নিউক্লিয়াসের কাছে হবে তত তাদের শক্তির মানটা তত কম হবে, এবং এই শক্তি স্তরগুলোকে আমরা সাধারণত এন দ্বারা প্রকাশ করি। যেমন এখানে আমরা শক্তি স্তর সম্পর্কিত একটা তথ্য দিয়েছি। শক্তি স্তরের এনার্জির মানটা হিসাব করা যায় E = NH নিউ এই সমীকরণ দ্বারা, যেখানে এন এর মান সবসময় পূর্ণ সংখ্যা হবে। এনটাকে মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যাও বলা হয়ে থাকে। আর এইচ এর পরিচিতিটা হচ্ছে, এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক আর নিউ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এবং এখানে দেখো, লক্ষ্য করো, আমাদের বলা আছে যদি 1 <2 2 3 4 ইত্যাদি, তার মানে শক্তির স্তরেটা যত বেশি নিকটবর্তী হবে তার শক্তি তত কম হবে। এবং আরেকটা বিষয় আমরা জেনে রাখবো, ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তরে প্রথমে প্রবেশ করে। এরপরে দেখো কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে তখন তারা একটা নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট বেগে, নির্দিষ্ট ভরে আবর্তন করে, যার ফলে এখানে একটা কৌণিক ভরবেগ উৎপন্ন হয়। এবং এই কৌণিক ভরবেগটা h/2π এটা সরল অখণ্ড গুণিতক হয়ে থাকে। আমরা সেই কথাটা এখানে বলেছি, ইলেকট্রনের ভর, গতিবেগ এবং ব্যাসার্ধ ইত্যাদিকে যদি mvr দ্বারা প্রকাশ করা হয় তাহলে তার কৌণিক ভরবেগটি হবে mvr = nh/2π। এবং এইচ সম্পর্কে একটু আগে বলেছিলাম, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মানটা হয়ে থাকে 6.624 × 10⁻³ জুল সেকেন্ড। এবার শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাবে যদি আমরা আসি, তাহলে আমরা জানি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে যখন আবর্তন করে, আমরা প্রধান শক্তি স্তর সম্পর্কে ধারণায় জেনে এসেছি যে তারা শক্তি শোষণও করে না, শক্তি বিকিরণও করে না। কিন্তু দেখো পাশের চিত্রে, ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যদি লাফিয়ে চলে তাহলে কিন্তু নির্দিষ্ট পরিমাণ শক্তি সে শোষণ করবে। আবার উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে লাফিয়ে আসে তাহলেও নির্দিষ্ট পরিমাণ শক্তি সে ছেড়ে দিবে। এই শক্তি যে শোষণ করলো এর ফলে একটা বর্ণালী রেখা তৈরি হবে, এটাকে বলা হয় শোষণ বর্ণালী। আর উচ্চ স্তর থেকে যদি নিম্ন স্তরে ফিরে আসে তখন একটা বর্ণালী তৈরি হবে, যেটাকে আমরা বলে থাকি বিকিরণ বর্ণালী। এখন এই নিম্ন স্তর এবং উচ্চ স্তর এগুলোকে আবার শক্তি, এনার্জি, এগুলোর এনার্জি বিদ্যমান আছে। যেমন এই নিচে শক্তি স্তরের শক্তি যদি E1 হয়, উচ্চ শক্তি স্তরের শক্তি যদি E2 হয়, তাহলে আমরা শক্তির পার্থক্য করতে পারি। লক্ষ্য করো সমীকরণ ডেল্টা E = E2 - E1। এবং এই এর মান আবার এর সমীকরণ আমরা জেনেছি E = NH নিউ। যেহেতু H এবং নিউ একটা পরমাণুর মধ্যে এটা কনস্ট্যান্ট আছে, এই জন্য শক্তি স্তরটা শুধু পরিবর্তন হতে পারে, তার ফলে আমরা এখানে N2H নিউ, সিমিলারলি N1H নিউ রেখেছি। এরপর এটাকে ক্যালকুলেশন করলে আমাদের সমীকরণটা আসে ডেল্টা E = H নিউ ডেল্টা N। এবং পরের সমীকরণে দেখো, পরের আমরা যেটা লিখেছি পরের লাইনেই ডেল্টা E = H নিউ, কিন্তু এখান থেকে ডেল এনটা কিন্তু বাদ দিয়েছি। এর কারণ হচ্ছে ডেল এনটা আমরা তখনই বাদ দিতে পারবো যদি শক্তি স্তর দুটো পাশাপাশি হয়। এই শক্তি স্তর দুটি যদি পাশাপাশি হয় তখন শক্তির পার্থক্য হয়ে যায় 1। কেন? যেমন দেখো, উচ্চ শক্তি স্তর 3 যদি তার নিম্ন শক্তি স্তর যদি 2 হয়, যেহেতু পাশাপাশি, তাহলে 3 - 2 1 হয়ে থাকে। আবার যদি উচ্চ শক্তি স্তরের মান 2 হয়, নিম্ন শক্তি স্তরের মান যদি 1 হয়, তাহলেও কিন্তু তাদের শক্তির পার্থক্য হয়ে থাকে 1। এই কারণের জন্যই ডেল্টা E = H দেখা যায়। এভাবে তোমরা প্রথম যে তোমাদের আমাদের অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা আছে, পরমাণু রাদারফোর্ডের পরমাণু মডেল, তার স্বীকার্যগুলোকে তোমরা ব্যাখ্যা করতে পারো। বোর পরমাণু মডেল যদিও একটা আধুনিক মডেল, তারপরেও কিন্তু এর বেশ কিছু সীমাবদ্ধতা বিদ্যমান আছে। যেমন সীমাবদ্ধতাগুলো কি কি? ইলেকট্রন গুলো আমরা জানি অত্যন্ত ক্ষুদ্র। এই ইলেকট্রনের কণা ধর্ম, তরঙ্গ ধর্ম, দুইটা ধর্মই বিদ্যমান আছে। কিন্তু
বিজ্ঞানী নিলস বোর ইলেকট্রনের কণা এবং তরঙ্গ ধর্ম এই দুটার মধ্যে কিন্তু তরঙ্গ ধর্মটাকে তিনি বিবেচনা করেননি। এই কারণের জন্য আমরা দেখতে পাই যে এই নিলস বোরের পরমাণু মডেলটি শুধুমাত্র হাইড্রোজেন বা হাইড্রোজেনের অনুরূপ যাদের বাহিরের স্তরে একটা ইলেকট্রন আছে এই জাতীয় পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও বহু ইলেকট্রন বিশিষ্ট মানে যাদের বাহিরের স্তরে বেশি ইলেকট্রন আছে তাদের পরমাণু মডেলটা ব্যাখ্যা করতে পারে না। এটা অবশ্যই নিলস বোরের একটা সীমাবদ্ধতা। এরপরে ইলেকট্রনগুলো একটা শক্তি স্তর থেকে যখন অন্য শক্তি স্তরে যাবে স্থানান্তরিত হবে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে সেখানে আমাদের বর্ণালী উৎপন্ন হবে, কিন্তু বর্ণালী রেখাগুলো বিজ্ঞানী নিলস বোরের মডেল অনুসারে একটা করে রেখা উৎপন্ন হবে শক্তি স্তর বা বর্ণালী বীক্ষণ যন্ত্রতে দেখলে সেখানে একটা রেখা পাওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় উচ্চ শক্তির যদি বর্ণালী বীক্ষণ যন্ত্র দিয়ে এটাকে পর্যবেক্ষণ করা হয় তাহলে অনেকগুলো রেখা সমারোহ পাওয়া যায়, অর্থাৎ যেটাকে আমরা বলি ব্যান্ড আকারে দৃষ্টিগোচর হয়। এই ব্যান্ড আকারে কেন দৃষ্টিগোচর হচ্ছে এটার ব্যাখ্যাও বিজ্ঞানী নিলস বোর দিতে পারেন। সো এটাও একটা নিলস বোরের সীমাবদ্ধতা। এরপরে বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর প্রতিটি ইলেকট্রন অবস্থান এবং গতিবেগ সুনির্দিষ্ট এবং তা সহজে আমরা নিরূপণ করতে পারবো, কিন্তু বাস্তবতা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে ইলেকট্রনের যদি অবস্থান নিরূপণ করা যায় তাহলে ভরবেগ নিরূপণ করা যাবে না, অথবা যদি ভরবেগ নিরূপণ করা যায় অবস্থান তাহলে নিরূপণ করা যাবে। এই বিষয়টিও বিজ্ঞানী নিলস বোর ব্যাখ্যা করতে পারেন, এটিও তার একটা সীমাবদ্ধতা। এছাড়া বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেলটি আপেক্ষিকতার তত্ত্ব অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি থিওরি অফ রিলেটিভিটি এই তত্ত্বটাও মেনে চলে না। এগুলোই ছিল মূলত নিলস বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আমরা এভাবে এই প্রথম কোশ্চেনটাকে সমাধান করতে পারি। এরপরে আসো প্রধান সহকারী চুম্বক এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার বর্ণনা এবং তাৎপর্য। কোয়ান্টাম সংখ্যা নিয়ে যেহেতু আমাদের কথা তাহলে কোয়ান্টাম সংখ্যাটা কি এই বিষয়টাকে জানা দরকার। আমরা জানি যে সমস্ত সংখ্যা দ্বারা পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের অবস্থান সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা যায়, তার মানে পরমাণু যে ইলেকট্রন গুলো আছে এদের ইলেকট্রন কক্ষপথের আকার আকৃতি, এদের কোন অরবিটালে আছে, চুম্বক ক্ষেত্রের প্রভাব বা ইলেকট্রন গুলো ঘূর্ণনের দিক এগুলো জানার জন্য আমরা যে রাশিমালাগুলো ব্যবহার করব এগুলোই মূলত কোয়ান্টাম সংখ্যা নামে পরিচিত। এবং এই কোয়ান্টাম সংখ্যাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, অথবা ইংরেজিতেও আমরা লিখতে পারি বা বলতে পারি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং স্পিন কোয়ান্টাম নাম্বার। এবং দেখো এগুলোকে কিন্তু আমরা এইভাবে তাদের বিবরণগুলোও দিতে পারি। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মূলত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটি হচ্ছে আমরা নিলস বোরের পরমাণু মডেলের যে শক্তি স্তর সম্পর্কে ধারণাটা বলেছিলাম সেটাই মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা। ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ঘূর্ণায়নশীল থাকে, এই অনুমোদিত বৃত্তাকার পথটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এদের একটা নির্দিষ্ট ভরবেগও থাকে। ভরবেগটা আমরা জানি nh/2π। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে n, এই nটাকে আমরা বলে থাকি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং n এর বিভিন্ন মান হতে পারে। যেমন দেখো n এর মান 1 হলে প্রথম শক্তি স্তরকে বোঝায় যেটি কে শেল নামে পরিচিত। এভাবে ক্রমান্বয়ে n এর মান 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি হতে পারে এবং শক্তি স্তরগুলো ক্রমান্বয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অথবা নাম অনুসারে কে, এল, এম, এন ইত্যাদি শেল ইত্যাদি হতে পারে। এবং সেটা যে শুধুমাত্র 4 নাম্বার শক্তি স্তর পর্যন্ত লিমিটেড তা কিন্তু নয়, এটা চাইলে আরো বেশি এক্সটেনশন করা যেতে পারে। যেমন n এর পরে আমরা আরো আমাদের অ্যালফাবেট অনুসারে নিচের দিকে চলে যেতে পারি, ও, পি ইত্যাদি ইত্যাদি। এরপরে আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। মূলত এই বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল এটা সূক্ষ্ম গঠন বা বর্ণালী সূক্ষ্ম গঠন এগুলো ব্যাখ্যা দান করার জন্য 1915 সালে বিজ্ঞানী সোমারফিল্ড নিলস বোরের পরমাণু মডেলে একটা সংশোধন করেন। এই সংশোধনী থেকেই আসলে সহকারী কোয়ান্টাম সংখ্যার আবির্ভাব তৈরি হয়। অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার পথ ছাড়াও কিছু উপবৃত্তাকার পথেও আবর্তন করতে থাকে, আর এই উপবৃত্তাকার পথগুলোকেই মূলত আমরা অরবিটাল বলি এবং এটাকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়, আর এলটাই হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবং এই সহকারী কোয়ান্টাম সংখ্যার কৌণিক ভরবেগ আমরা লিখতে পারি h × √L × L+1 / 2π। এখানে এল কে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলছি। এল এর মানটা আবার এন এর মান অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? এন এর সংখ্যা হবে এল সংখ্যক
অর্থাৎ শক্তি স্তরে যতগুলো এন থাকবে এলও থাকবে ততগুলো, কিন্তু তার মানটা হবে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, অর্থাৎ লাস্ট মানটা হবে n এর চেয়ে এক কম, যেমন l = 0 1 2 3 ডট ডট n-1 পর্যন্ত। আমরা উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন n এর মান যদি 1 হয় তাহলে উপস্তর হবে 1টি এবং সেই মানটা হবে l = 0। একইভাবে n এর মান যদি 3 হয় তাহলে উপস্তর হচ্ছে 3টি এবং সেই মানটা হচ্ছে লাস্ট মান কিন্তু 3 এর চেয়ে এক কম, তার মানে 2, শুরু হচ্ছে 0 থেকে, তাহলে 0 1 2 আলটিমেটলি কিন্তু 3টি হয়ে গেল। একইভাবে n এর মান 4 হলে 4টি উপস্তর হবে, সে মানগুলো হবে 0 1 2 3। এই যে l এর মান 0 1 2 3 এই মানগুলো দ্বারা সাধারণত অরবিটাল নির্দেশিত হয়। যেমন দেখো, আমরা l এর মান যদি 0 পাই তাহলে সেই অরবিটালটার নাম হবে s অরবিটাল, l এর মান যদি 1 পাই তাহলে নাম হবে p অরবিটাল, একইভাবে l এর মান 2 হলে d অরবিটাল, l এর মান 3 হলে f অরবিটাল। এই নামের আবার কিছু উৎস আছে বা সোর্স আছে। সোর্স গুলো হচ্ছে s অরবিটালের নামের উৎস হচ্ছে শার্প, p তে প্রিন্সিপাল, d অরবিটালটা এসেছে ডিফিউজ থেকে এবং f অরবিটালটা এসেছে ফান্ডামেন্টাল থেকে। এভাবে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা দিতে পারি। এরপর আসে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। মূলত ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের বা ইলেকট্রনের ওপর আমরা প্রধান এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানযুক্ত যে ইলেকট্রন গুলো দেখলাম, এই ইলেকট্রনের উপরে যদি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে কি ঘটনা ঘটে। এবং বিজ্ঞানী জিম্যান এই চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে তিনি লক্ষ্য করলেন যে বর্ণালী রেখাগুলো একাধিক রেখায় বিশিষ্ট হয়ে যায়। পরবর্তীতে 1925 সালে বিজ্ঞানী জর্জ উলেনবেক এবং স্যামুয়েল গাইড স্মিথ এই যে একাধিক রেখায় বিশিষ্ট হয়ে যায় এটার ব্যাখ্যা দানের জন্যই তারা নতুন করে একটা কোয়ান্টাম সংখ্যার আবির্ভাব করলেন, যেটাকে আমরা বলে থাকি চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটাকে সাধারণত স্মল এম দ্বারা প্রকাশ করা হয় এবং এম এর মান আবার এল এর মানের উপরে নির্ভরশীল এবং এম এর সংখ্যাটা হয়ে থাকে এল এর দ্বিগুণ অপেক্ষা এক বেশি, যেটা আমরা লিখে থাকি 2l + 1 সংখ্যা এবং এম এর মানগুলো হয় -l থেকে শুরু করে 0 হয়ে +l পর্যন্ত। যেমন একটা উদাহরণ যদি আমরা দেই, এল এর মান যদি 0 হয় তাহলে উপস্তরের সংখ্যা কত হবে 2l + 1, যদি হিসাব নিকাশ করি তাহলে দেখা যায় 1টি এবং সেই মানটা হয়ে থাকে m = 0। একইভাবে এল এর মান যদি 2 হয় তাহলে আমরা এর পরিমাণটা পাবো দ্বিগুণ অপেক্ষা এক বেশি, তার মানে 5টি এবং সেই মানগুলো হবে m = -2 -1 0 +1 এবং +2। একইভাবে এল এর মান 3 দিয়েও আমরা এটা ব্যাখ্যা করতে পারি। তাহলে এইভাবে আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যাটা প্রদান করতে পারি। এবার আসি স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা মানে আমরা জানি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। মূলত এটা ইলেকট্রনের নিজ অক্ষে ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য নতুন একটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এবং এই স্পিন কোয়ান্টাম সংখ্যা এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস এর আবার দুইটি মান থাকে, একটা হলো +12 আর একটা হচ্ছে -12। +12 দ্বারা ইলেকট্রন গুলো ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ যে কোনো একদিকে ঘুরছে, আর মাইনাস দ্বারা তার বিপরীত দিকের ঘূর্ণনটা প্রকাশ করা হয়। সাধারণত আমরা জানি যে একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন থাকবে তাদের একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে অপরটা ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণনকে যদি আমরা +12 দ্বারা প্রকাশ করি তাহলে বিপরীত দিকের ঘূর্ণনটাকে আমরা -12 দ্বারা প্রকাশ করি। মূলত এটাই হলো স্পিন কোয়ান্টাম সংখ্যার তত্ত্ব। এখন এই যে আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো জানলাম, এগুলোর কিছু তাৎপর্য আছে। আসলে প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যাই আমাদের ইলেকট্রনের কিছু না কিছু পরিচিতি নির্দেশ করে। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা আবর্তনশীল কক্ষপথের আকার বা সাইজ বা কক্ষপথের সংখ্যা এগুলোকে নির্দেশ করে, এটাই তার তাৎপর্য। সহকারী কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের যে আকৃতি আছে, উপকক্ষপথ, এগুলোকে প্রকাশ করে এবং এল এর বিভিন্ন মান থেকে আমরা এস পি ডি এফ ইত্যাদি অরবিটাল গুলোকে নির্দেশ করতে পারি। এছাড়া এল এর মান জানা থাকলে আমরা কোন ইলেকট্রন কোন অরবিটালে আছে তাও সঠিকভাবে জানতে পারি বা নির্ধারণ করতে পারি। এছাড়া চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যেটা আমাদের আছে, এটা দ্বারা আমরা অরবিটালে সাব অরবিটাল প্রকাশ করতে পারি। অর্থাৎ অরবিটালের যে আমাদের এস অরবিটাল, এটার কয়টা সাব অরবিটাল আছে, পি অরবিটাল এটির কয়টি সাব অরবিটাল আছে, এগুলো আমরা জানতে পারবো এম এর মান থেকে। এম এর মান থেকে সাব অরবিটাল নির্দেশিত হওয়ার পাশাপাশি এই এখানে যে ইলেকট্রন গুলো আছে এগুলো আবার ঘূর্ণনের দিক সম্পর্কে জানার জন্য আবার আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা, আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আমাদের সাবসিডিয়ারি বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা এবং প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যাই কিন্তু আমাদের
ইলেকট্রন সম্পর্কে, ইলেকট্রনের অবস্থান সম্পর্কে বা তাদের কক্ষপথ সম্পর্কে ধারণা দিচ্ছে। আর এই ধারণা দেওয়াটাই হচ্ছে তার একটা তাৎপর্য। এভাবেই আমরা কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য ব্যাখ্যা করতে পারি। এবার দেখো আমাদের তৃতীয় নাম্বার যে আমাদের নির্দেশনাটা ছিল সেটা হচ্ছে এন এর মান যদি 3 হয় তাহলে সেই শক্তি স্তরে কতটি অরবিটাল, কতটি ইলেকট্রন থাকবে, এইগুলোকে আমরা গণনা করব এবং এগুলোকে আমরা ছকের মাধ্যমে গণনা করব। আমরা কিন্তু 2n² নামে একটা সূত্র জানি, যেখানে 2 এবং সূত্র অনুযায়ী 2 এবং n এর মান হচ্ছে অরবিটালের সংখ্যা। অর্থাৎ এখানে যদি 3 বসাই তাহলে 3² করলে 9, 3 3 9, আর তাকে 2 দিয়ে গুণ করলে 9 2 18টি। তার মানে আমাদের ইলেকট্রনের পরিমাণ হবে 18টি। আমরা কিন্তু সেই 18টি ইলেকট্রনই পাবো এবং ইলেকট্রন যতটা হবে তার অরবিটালের সংখ্যা হবে তার অর্ধেক, অর্থাৎ 9টি। এখন এটা কিন্তু শুধুমাত্র এই গণনাটা দেখাই দিলেই হবে না, যেহেতু আমাদেরকে এখানে একটা মার্কের বিষয় বলেছে। দেখো 4 মার্ক দিয়ে আমাদেরকে উপস্থাপন করতে হবে। এই কারণের জন্য আমাদেরকে এরকম একটা ছক করে এটাকে উপস্থাপন করতে হবে। সেই ছকটা এখানে উপস্থাপন করেছি। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা শুধুমাত্র 3 এর জন্য না, যদি আমার শক্তি স্তর 2 বলে তার জন্য একইভাবে, যদি 4 বলে তার জন্য একইভাবে, যে কোনো শক্তি স্তর বললে আমরা একইভাবে এটাকে স্থাপন করতে পারি। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা n, তার জন্য মান কি 3। শক্তি স্তরটা কি, n এর মান যদি 3 হয় তাহলে তার নাম আমরা জানি KLM, এম শেল। এছাড়া সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেগুলো কি কি হতে পারে, যদি n এর মান 3 হয় তাহলে আমরা জানি l এর মানও 3টি হয়, সে মানগুলো 0 1 2। এবং 0 হওয়া মানে s অরবিটাল, কোন শক্তি স্তরে s অরবিটাল, তৃতীয় শক্তি স্তর, এই জন্য আমরা লিখেছি 3s অরবিটাল। আবার 1 হলে p অরবিটাল, তৃতীয় শক্তি স্তর, এই জন্য 3p। 2 হলে d অরবিটাল, এই জন্য তৃতীয় শক্তি স্তরে 3d। এবার m এর মান, অর্থাৎ যদি আমাদের অরবিটাল s হয় তাহলে তার উপস্তর কয়টি থাকে, আমরা শিখেছিলাম যে m এর মান তখন 0 হয়ে যায়, তার মানে উপস্তর থাকে একটা। আবার p অরবিটালের জন্য উপস্তর হয় 3টি, সেটা কি কি, -1 0 +1। একইভাবে d অরবিটালের জন্য উপস্তর হয় 5টি, সেই 5টি হচ্ছে -2 -1 0 +1 এবং +2। তাহলে টোটাল সংখ্যা কয়টা হলো, m এর মান এখানে একটি, এখানে m এর মান 3টি এবং d অরবিটালের জন্য m এর মান 5টি। তাহলে মোট অরবিটাল হয়ে গেল আমাদের 9টি। এখন এই যে অরবিটাল গুলো, অর্থাৎ স্তরগুলো, এখানে যে ইলেকট্রন আছে, প্রত্যেকটা অরবিটাল আমরা জানি কয়টা, এক একটা ঘরের মধ্যে 2টা করে ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রন গুলো স্পিন, অর্থাৎ ঘূর্ণনটা কোথায়, একটা পজিটিভ একটা নেগেটিভ। ঠিক আমাদের তৃতীয় শক্তি স্তরে যেহেতু উপস্তর আছে আমাদের 3টি, তাহলে 3টি উপস্তরে 3 × 6টি ইলেকট্রন থাকবে, এই জন্য 3 × +/- তার মানে মোট হয়ে গেছে 6টি। একইভাবে আমাদের ডি অরবিটালে উপস্তর আছে 5টি, তাহলে 5 × 2 = 10, +/- এবং -/, অর্থাৎ 5টি প্লাস 5টি মাইনাস, এই জন্য 10টি। সব যোগ করলে আমরা ইলেকট্রন পেয়ে যাচ্ছি 18টি। এইভাবে আমরা n এর মান 3 হলে বা অন্য কিছু যদি দেওয়া থাকে তাহলে সেগুলোর জন্য আমরা এরকম হর করে, ছক করে তাদের ইলেকট্রনের অরবিটাল এবং অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যাগুলো উপস্থাপন করতে পারি। এবার আসো আমাদের যে খ নাম্বার যেটা বলেছিল, আফবাও এবং হুন্ডের নীতি আমরা ব্যাখ্যা করব এবং সেখানে উদাহরণ দিব পটাশিয়াম এবং ক্রোমিয়ামকে দিয়ে। তো আফবাও নীতি, আমরা সবাই জানি যে আফবাও কথাটা আসলে জার্মান শব্দ। এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ, মানে গড়ে তোলা, গড়ে ওঠা। যেমন একটা বিল্ডিং গড়ানোর জন্য অবশ্যই ভিত দিতে হয়, তেমনি ইলেকট্রন গুলোকে বিভিন্ন অরবিটালে দেওয়ার জন্য অবশ্যই নিচ থেকে আমাদেরকে শুরু করতে হবে। আমরা কখনোই একটা বিল্ডিং এর আগে উপরে যেতে পারি না, আগে নিচে না করে উপরে কখনোই যেতে পারি না। এই সমস্ত বিষয়গুলোকে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী বোর স্টেনার নামে একজন বিজ্ঞানী, তিনি 1924 সালে একটা নীতি উদ্ভাবন করেন এবং তিনি বলেন যে ইলেকট্রন গুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটালকে পূর্ণ করবে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যেতে থাকবে। এখন কোনটা নিম্ন শক্তির, কোনটা উচ্চ শক্তির, এটাকে নির্ধারণ করা হয় n+l নিয়ম দ্বারা। n মানে প্রধান এবং l মানে সহকারী। তার মানে প্রধান এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি আমি যোগ করে যে যার মানটা কম পাবো, সেটাই হবে আমার নিম্ন শক্তি স্তর এবং ইলেকট্রন প্রথমে সেই নিম্ন শক্তি স্তরে অবস্থান গ্রহণ করবে। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, দেখা যেতে পারে যে 2টি অরবিটালের n+l এর মান সেম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কোনটা নিম্ন কোনটা উচ্চ কেমন করে নির্ধারণ করব? এটা নির্ধারণ করার জন্য নিয়মে আমাদের বলা আছে, যদি কোনো 2টি অরবিটালে n+l এর মান সেম হয়ে যায় তাহলে যে অরবিটালের জন্য n এর মান কম থাকবে সেটাই হবে নিম্ন শক্তি স্তর। যেমন আমরা এখানে বিভিন্ন অরবিটাল গুলো দেখিয়েছি, একটা সিকোয়েন্স দেখিয়েছি, 1s 2s 3s ক্রমান্বয়ে চলে গেছে।
পি অরবিটাল গুলোকে ক্রমান্বয়ে দেখিয়েছি, ডি অরবিটাল ক্রমান্বয়ে দেখিয়েছি, এফ অরবিটাল গুলো ক্রমান্বয়ে দেখিয়েছি। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা একটা শক্তির ক্রম নিয়ে আসবো, অর্থাৎ যে ক্রমটা আমাকে বলে দিবে যে কোন অরবিটালটা নিম্ন শক্তির আর কোনটি উচ্চ শক্তির। যেমন তোমরা দেখতে পাচ্ছ 1s 2s 2p 3s ক্রমান্বয়ে 7p। তার মানে এই যে আমরা ক্রমটা লক্ষ্য করি, এখানে 1s এর শক্তি হচ্ছে সবচেয়ে কম আর লাস্ট 7p শক্তি হচ্ছে সবচেয়ে বেশি। তার মানে ইলেকট্রন আগে 1s এ প্রবেশ করবে, তারপরে ক্রমান্বয়ে ধীরে ধীরে আস্তে আস্তে 7p তে প্রবেশ করবে। আর ইলেকট্রন প্রবেশ করার এই নিয়মটাই ছিল আমাদের আফবাও নিয়ম বা আফবাও নীতি। এখন এই নিয়মটা আমরা ব্যাখ্যা করার জন্য আমরা বলেছি যে n+l নিয়ম দ্বারা নির্ধারিত। যেমন পটাশিয়ামকে যদি আমরা এখানে উদাহরণ হিসাবে নেই, যেমন পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায়। এর কারণ হিসেবে দেখো যে পটাশিয়ামের 3d অরবিটালের ক্ষেত্রে যদি n+l টাকে আমরা যোগ করি তাহলে দেখতে পাচ্ছি n এর মান 3 এবং d অরবিটাল হলে l এর মান হয়ে থাকে 2, তাহলে দুটো যোগফল হয় 5। অপরদিকে 4s অরবিটাল যদি হয় তাহলে 4s অরবিটালের ক্ষেত্রে n এর মান 4 এবং l এর মান 0, তাহলে মোট যোগফলটা হয়ে থাকে 4। তাহলে যেহেতু 4 5 অপেক্ষা কম, তাহলে অবশ্যই ইলেকট্রনটা এই যে কম যেটা যোগফল সেখানেই যাবে, তার মানে 4s অরবিটালে প্রবেশ করবে। তাহলে এই নিয়মটা আমরা কোথায় থেকে জেনেছি? আফবাও নিয়ম থেকে জেনেছি। এই জন্য পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসকে আমরা সহজেই আফবাও নীতির উদাহরণ হিসেবে নিতে পারি। যেমন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তোমরা দেখতে পাচ্ছ 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এভাবে আমরা আফবাও নীতিটা ব্যাখ্যা করতে পারি। এরপরে আসো হুন্ডের নীতি। হুন্ডের নিয়মটা হচ্ছে আমরা জানি, এটাও একজন বিজ্ঞানী, হোন্স নামে একজন বিজ্ঞানী, তিনি এটাকে নিয়মটা দিয়ে গিয়েছেন। এবং এই নীতিতে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রন গুলো এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক বেজোড় সংখ্যক অবস্থায় অবস্থান গ্রহণ করতে পারে। এর কারণটা হচ্ছে যদি কোনো মৌলের সমশক্তি সম্পন্ন স্তরে বেজোড়ের পরিমাণ যত বেশি থাকবে তার সুস্থিতি তত বেশি হবে। আবার যদি এমন একটা অবস্থা তৈরি হয় যেখানে বেজোড় না হয়ে জোড়বদ্ধ অবস্থা বেশি হচ্ছে, তার মানে পরিপূর্ণ জোড় যদি হয়ে যায়, তখনও তার সুস্থিতিটা অনেক বেশি হবে। এবং বলা হয়ে থাকে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে সর্বাধিক স্থিতিশীল বিন্যাস। বিজ্ঞানী হুন্ড আরেকটা তত্ত্ব বলে গিয়েছেন, ইলেকট্রন গুলো যখন এই অরবিটাল গুলোতে প্রবেশ করবে তখন প্রথমে একইমুখী স্পিনে একটা একটা করে প্রবেশ করবে। তার মানে আগে একইমুখী স্পিনে যে সম্পূর্ণ পূর্ণ করবে, এরপরে যদি আরো ইলেকট্রন থাকে আবার বিপরীতমুখী স্পিনে এসে সেটাকে পূর্ণ করতে থাকবে। যেমন দেখো আমরা নাইট্রোজেনের একটা ইলেকট্রন বিন্যাস এখানে উদাহরণ হিসেবে নিয়েছি। আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তাহলে এই 7 পারমাণবিক সংখ্যার ইলেকট্রন বিন্যাসে সমশক্তি সম্পন্ন স্তর হচ্ছে 2s এবং 2p। 2s 2s টা s অরবিটাল আর 2p p অরবিটাল। তাহলে p অরবিটাল এবং s অরবিটালে দেখো s অরবিটালে যেহেতু পূর্ণ হয়ে আছে, p অরবিটালের ক্ষেত্রে আমরা হুন্ডের নীতিটা প্রয়োগ করতে পারি। p অরবিটালে যদি এখানে আমরা একটু লক্ষ্য করি, তাহলে p অরবিটালের জন্য px py pz এগুলোকে আমরা সাব অরবিটাল বলে থাকি, উপস্তর। এই উপস্তরে আমি কিন্তু এই যেহেতু প্রত্যেকটা উপস্তরের ধারণ ক্ষমতা হচ্ছে 2টি করে, তাহলে আমরা চাইলে কিন্তু নাইট্রোজেনের জন্য px2 করতে পারতাম, py1 করতে পারতাম। কিন্তু এটা না করে আমরা কি করেছি, p অরবিটালের প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন দেখিয়েছি। এবং p অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের 6টি, আর এখানে p3 অবস্থায় আছে, তার মানে এটা হচ্ছে সবচেয়ে আমাদের সুস্থিতিশীল অবস্থা বেজোড় অবস্থার ক্ষেত্রে। এই সেম ভাবে এই উদাহরণটাকে নিয়ে বা হুন্ডের নীতিটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা সহজে ব্যাখ্যা করতে পারি। লক্ষ্য করো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখিয়েছি, বিশেষ করে শেষের জায়গাটা একটু যদি খেয়াল করি 3d5 4s1। আসলে ইলেকট্রন বিন্যাস করতে যে নরমালি 1s2 2s2 2p6 3s2 3p6 3d এর চেয়ে 4s এর শক্তিটা কম আমরা জেনেছি, তাহলে 4s2 আগে হওয়ার কথা ছিল, এরপরে 3d5 হওয়ার 3d4 হওয়ার কথা ছিল। কিন্তু আমরা তা না করে 4s1 করলাম, 3d5 করলাম। এর কারণটা হচ্ছে আমরা যদি 4s2 করতাম তাহলে 3d4 করলে হুন্ডের নীতিতে এই মৌলটা কিন্তু স্থিতিশীল হতো না, সুস্থিতিশীল হতো না। যেহেতু 3d অরবিটাল এবং 4s অরবিটাল, ক্রোমিয়ামটা একটা ডি ব্লক মৌল, এই 3d এবং 4s অরবিটালের মধ্যে 3d এবং 4s মিলে সমশক্তি সম্পন্ন স্তর। এই কারণের জন্য 4s এ একটা ইলেকট্রন যে 3d অরবিটালে 5টা ইলেকট্রন তৈরি হয়ে যায়।
অর্থাৎ এস থেকে একটা ইলেকট্রন ডি তে চলে আসে। এর ফলে হবে কি, ক্রোমিয়াম, টোটাল ক্রোমিয়াম পরমাণুটাই সুস্থিতিশীল হয়ে যায়। যার ফলে আমাদের ইলেকট্রন বিন্যাসটাও স্থিতিশীল হয়ে যাচ্ছে এবং ক্রোমিয়ামটা স্থিতিশীল হচ্ছে এবং হুন্ডের নীতিটাও যথাযথভাবে প্রয়োগ হচ্ছে। এভাবে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসকে কাজে লাগিয়ে সহজেই হুন্ডের নীতিটাকেও ব্যাখ্যা করতে পারি। আশা করি তোমরা সবাই এই আমাদের অ্যাসাইনমেন্ট 1, রসায়নের অ্যাসাইনমেন্ট 1 এর যে টপিকস গুলো ছিল, এই টপিকস গুলো সবাই অনুধাবন করতে পেরেছো এবং এই ক্লাসটা সবাই করেছো আশা রাখি, বা করার জন্য যারা যারা করলা তাদের সকলকে ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই রাখি, ইনশাআল্লাহ আবারও আগামীতে আমাদের অন্য কোনো বিষয় নিয়ে